হ্যালো সবাইকে, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে বাংলা তৃতীয় পত্র পরীক্ষা কিন্তু শেষ করে এসেছো এবং সবাই বলতেছো ভাইয়া ইংরেজি প্রথম পত্র কিভাবে পড়বো, পড়ার অ্যাপ্রোচটা কি কি হবে বা কিভাবে শেষ মুহূর্তে প্রিপারেশন নিব সেটা নিয়ে একটা গাইডলাইন সাজেশন এগুলা দেন। তো প্রথমেই আমি তোমাদেরকে একটু ডিসহার্টেন করতে চাই এটা বলে যে আসলে ইংরেজি প্রথম পত্র স্পেসিফিকভাবে সাজেশন দেওয়াটা খুবই টাফ। এটা শুধু ভাই আমার জন্য না, এটা যে কোনো শিক্ষকের জন্যই টাফ। কারণ তোমরা খেয়াল করলে দেখবা ইংরেজি প্রথম পত্র অনেকটাই হচ্ছে রিটেন বেসড। তো রিটেন বেসড তোমাকে কতটাই কমন পড়বে সেটা কিন্তু বলা যায় না, বাট আমরা অ্যাজিউম করতে পারি, আমরা বলতে পারি এগুলো বিগত বছরগুলোতে আসছে, প্লাস আসার একটা ভালো সম্ভাবনা আছে। সো তার ভিত্তিতে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। তো ইংরেজি প্রথম পত্রকে আমি দুইটা ভাগে তোমাদের জন্য ভাগ করব সাজেশন। প্রথম ভাগটা হচ্ছে গাইডেড রাইটিং, অর্থাৎ তোমার যে রিটেন আইটেমগুলো আসবে 40 নাম্বার সেটা নিয়েই হচ্ছে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা এমসিকিউ পোরশন প্লাস আদার্স যে 60 নাম্বার আছে সেটা আমরা হচ্ছে একটু দেখব। তো এখানে ভাইয়ারা তোমরা কিন্তু সবাই হচ্ছে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে গাইডেড রাইটিং 40 নাম্বারের আছে। আচ্ছা, 40 নাম্বারের মধ্যে প্রথমে আমাদের কি আছে, ইন্টারপ্রিটিং গ্রাফ অথবা চার্ট। অর্থাৎ আমার একটা গ্রাফ দেয়া থাকবে বা একটা চার্ট দেয়া থাকবে বা একটা পাই চার্ট দেয়া থাকবে এবং এই জিনিসটাকে আমার এক্সপ্লেইন করতে হবে। দেখো 15 নাম্বার, তারপরে 15 নাম্বার আছে হচ্ছে আমার স্টোরি রাইটিং এ, 10 নাম্বার আছে হচ্ছে ইনফর্মাল লেটারে। সো এগুলা আমরা কিভাবে প্রিপারেশন নিব সেটা হচ্ছে চলো আমরা দেখি। তো এখন গ্রাফ এন্ড চার্ট ভাইয়া তোমাকে আমি কি সাজেশন দিব বলো? গ্রাফ এন্ড চার্ট একটা হচ্ছে তোমার কি ক্রিয়েটিভ জিনিস, তোমাকে নতুন ডাটা দিবে, নতুন ডাটা অ্যানালাইসিস করে তোমাকে সেটার উপরে একটা ডিসকাশনস লিখতে হবে, সেটার উপরে একটা ফাইন্ডিংস লিখতে হবে। বাট আমরা অ্যাজিউম করতে পারি এইখানে যে টাইপগুলো আছে এই টাইপের আন্ডারে যে গ্রাফ চার্টগুলো হয় সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও সারা বছর যখন তোমাদেরকে পড়িয়েছি আমার একাডেমিক ব্যাচ বলো, এসিএস এফআরবি তে বলো, এখানে কিন্তু আমি কিংবা যে সমস্ত ভাইয়ারাই তোমাদেরকে পড়িয়েছেন দেখবা গ্রাফে কিন্তু বলে দিছে কখন যদি কোন একটা আপওয়ার্ড ট্রেন্ড থাকে কি হবে, কোন একটা যদি ডাউনওয়ার্ড ট্রেন্ড থাকে কি হবে, তারপরে হচ্ছে ধরো রিমেইনিং দ্য সেম লেভেল থাকলে কি হবে। এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, প্লাস তোমাদেরকে ফরম্যাটটাও ধরিয়ে দেওয়া হয়েছে যে এভাবে এভাবে লিখবা। সো ওই জিনিসগুলো হচ্ছে লিখবা। আর একটা কথা অনেকে বলো ভাইয়া প্যারা করব কিনা, হ্যাঁ তোমার অর্ডার অফ ইম্পর্টেন্সের ভিত্তিতে তুমি প্যারা করতেই পারো, এতে হচ্ছে তোমার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে প্রথম কথা। আর ভাইয়া কতটুকু লিখবো, ভাইয়া বাধা ধরা কোনো নিয়ম নেই, বাট 2 থেকে 2.5 পেজের মধ্যে লেখার চেষ্টা করো। অনেকের আছে গ্রাফ চার্ট এত বড় হবে না, বাট আমাদের 15 নাম্বার, আসলে আমরা লেখার কোয়ালিটিতে ফোকাস করব সব সময়, কোয়ান্টিটিতে না। বোর্ডেও কিন্তু এখন অনেক আপডেট টিচাররা আসতেছেন, প্লাস হচ্ছে কারিকুলামও আপডেট হইছে। সো আমাদের ওই যে বস্তা পচা অনেক লাইন লিখবো তার থেকে বেরিয়ে এসে আমাদের প্রিসাইজলি যতটুকু দরকার আমরা ততটুকুই লিখবো, ঠিক আছে? তো আমাদের প্রথম টাইপটা কি আছে ভাইয়া দেখো তো। প্রথম টাইপটা আছে আমাদের নাম্বার অফ মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইউজার্স। অর্থাৎ তোমাকে একটা গ্রাফ চার্টে বলে দিতে পারে মোবাইল ফোন ইউজার্স 2008-এ এত ছিল, 10-এ এত ছিল, 15-তে এত ছিল, তাদের মধ্যে একটা কম্পারেটিভ ডিসকাশন, একটা তুলনামূলক আলোচনা, কিংবা সোশ্যাল মিডিয়া ইউজার্স। এটা হচ্ছে আমাদের একটা টাইপ। দ্বিতীয় টাইপটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই পিপল। অর্থাৎ এটা তারা কিভাবে হচ্ছে ট্রান্সপোর্টেশন গুলো ইউজ করে, অর্থাৎ বাস কতজন ইউজ করে, মোটরসাইকেল কতজন ইউজ করে, এই জিনিসগুলো আমরা দেখব, কিংবা সাইকেল কতগুলা কয়জন ইউজ করে, এই জিনিসগুলো নিয়ে তুলনা করব। তারপরে আমাদের আরেক ধরনের গ্রাফ এন্ড চার্ট আসতে পারে সোর্সেস অফ পলিউশন। অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের যে পলিউশন গুলো হয় সেগুলা নিয়ে আমাদের গ্রাফ এন্ড চার্ট আসতে পারে। হইতে পারে এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, এগুলা কিন্তু আসতে পারে। এটা একটা টাইপ। আরেকটা আছে টাইপ আমাদের প্রফেশন চুজেন বাই এডুকেটেড পিপল, মান্থলি ইনকাম অফ ডিফারেন্ট প্রফেশনালস। অর্থাৎ আমাদের এডুকেটেড পিপলরা কি কি প্রফেশন গ্রহণ করে কিংবা তাদের মান্থলি হচ্ছে ইনকামটা কিরকম সেগুলার ডাটা নিয়েও আমাদের কিন্তু গ্রাফ আসতে পারে। সো এটা আমাদের আরেকটা টাইপ। তারপরে হচ্ছে আমাদের পপুলেশন অথবা লিটারেসি গ্রোথ রেট, অর্থাৎ আমাদের জনসংখ্যা কতটুকু বাড়তেছে, আমাদের সেই এর সাথে সাথে হচ্ছে আমাদের লিটারেসির কি সম্পর্ক বা লিটারেসি রেটটা কিভাবে আপ ডাউন করতেছে, এটা নিয়েও কিন্তু আমাদের গ্রাফ এন্ড চার্ট আসতে পারে। তারপরে আমাদের যেটা আছে টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস অথবা আদার অ্যাক্টিভিটিস। অর্থাৎ একটা দিনে স্টুডেন্ট কত টাইম পড়তেছে, কত টাইম সে ঘুমাচ্ছে, কত টাইম সে কোচিং করছে,
কলেজে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমাদের গ্রাফ অথবা পাই চার্ট আসতে পারে। সো এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো এবং এখানে আমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি, অর্থাৎ আমি যা লিখবো আমি ভুল লিখবো না, আমি শুদ্ধ লিখবো। একটু একটু সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, একটু ভিন্ন ভিন্ন করে তোমরা লিখতে পারো। অর্থাৎ সবসময় তুমি নর্মাল ভাবে না লিখে কোনোটাতে তুমি অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে পারো, প্যাসিভ ভয়েস ইউজ করতে পারো, কিংবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সবসময় তোমাদেরকে প্যারাফ্রেজিং এর যে কনসেপ্টটা বলে সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এখানে 15 নাম্বার আমরা একটু চিন্তা ভাবনা করে তারপরে লিখবো। আমি কিন্তু প্যারাগ্রাফের ব্রেইনস্টর্মিং একটা কনসেপ্ট শিখিয়েছি যে আগে চিন্তা করে কি লিখবা, একটা আউটলাইন বানিয়ে তারপরে হচ্ছে অ্যাপ্রোচ করা। এক্ষেত্রেও তুমি সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো এই গ্রাফের চার্টগুলো পড়ার পরে আমরা স্টোরি রাইটিং করব। স্টোরি রাইটিং এও কিন্তু আমাদের 15টা নাম্বার। আচ্ছা, স্টোরি রাইটিং এর মেইন, আমি যে তোমাদেরকে প্যারাগ্রাফ রাইটিং শিখাইছি ওইটা কিন্তু রাইটিং এর একটা কোর বেসিক ছিল, ওইটার উপর বেস করেই তুমি অনেক কিছু লিখতে পারবা, ঠিক আছে? তো স্টোরি রাইটিংটা আমাদের দুই ধরনের স্টোরি রাইটিং সাধারণত বোর্ডে এসে থাকে। একটা হচ্ছে আমাদের প্রচলিত স্টোরি, অর্থাৎ আমাদের বইগুলোতে যে ধরনের স্টোরি থাকে সেই ধরনের স্টোরি। আর দ্বিতীয় যে আরেকটা স্টোরি সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ ক্রিয়েটিভ যে স্টোরিগুলো আছে সেগুলা। এখন ভাইয়া মজার ব্যাপার হচ্ছে আমাদের বোর্ডগুলো আস্তে আস্তে ক্রিয়েটিভ স্টোরির দিকেই ধাবিত হচ্ছে, অর্থাৎ যে তোমাকে নতুন একটা কনটেক্সট দিয়ে দিচ্ছে এবং সেই কনটেক্সটের আলোকে তুমি কিভাবে লিখতে পারছো সেই ব্যাপারগুলো কিন্তু দেখা হচ্ছে। সো এজন্যই কিন্তু বলি যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারে সচেতন হওয়ার জন্য। এইচএসসি 25-26 যারা আছো তারা কিন্তু জানো আমি অলরেডি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে একাডেমিক থেকেই তোমাদেরকে বিভিন্ন ব্যাচগুলোতে কিংবা অন্যান্য জায়গায় হেল্প করতেছি। 24কেও যতটুকু পেয়েছি তাদেরকে হেল্প করেছি। সো ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। তো ক্রিয়েটিভ স্টোরি ভাইয়া যে কোনো কিছুই আসতে পারে, এটা আমার হচ্ছে বলা যায় না, বাট কয়েকটা জিনিস মাথায় রাখবা। ক্রিয়েটিভ স্টোরিতে তুমি আগে চিন্তা করবা যে তুমি গল্পটাকে কিভাবে সাজাবা। এখানে তোমাদের সবার উত্তর যে ভাই একরকম হইতে হবে এরকম কোনো কথা না। তুমি গল্পটা থেকে কি বুঝতে পারছো, তুমি গল্পটা দিয়ে তোমার রিডারকে অর্থাৎ তোমার টিচারকে কি বোঝাতে চাচ্ছ, তুমি কি মেসেজটা কনভে করতে চাচ্ছ, সেটা হচ্ছে মুখ্য ব্যাপার। সো এই জিনিসটা আগে একটু আউটলাইন করবা, ব্রেইনস্টর্মিং করবা, করে তারপরে তুমি হচ্ছে লেখাটা শুরু করবা। পুরাটার যখন তোমার মাথায় একটা আউটলাইন থাকবে, পুরাটার একটা স্ক্র্যাচ থাকবে, তখন কিন্তু তুমি ইজিলি বাকিগুলোতে প্রসিড করতে পারবে এবং তুমি কিন্তু খুবই ভালো একটা স্টোরি লিখে আসতে পারবে। এক্ষেত্রে তুমি অর্ডার অফ ইম্পর্টেন্সের বেসিসে তুমি প্যারা করতে পারো, কোনো সমস্যা নেই। সো আমাদের ট্র্যাডিশনাল স্টোরি যেগুলো আছে সেগুলোর মধ্যে পড়ে যেতে পারো নোবডি বিলিভস দ্য লায়ার, গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ গুডস, এগুলো ভাই ক্লাস 8 থেকে পড়তেছে। এখন যদি ভাই বলো যে ভাই এগুলা মুখস্থ নাই, তাহলে আমি কি বলবো, আমার কিছু বলার নেই, এগুলো 8 থেকে আমরা পড়ে আসছি। হ্যাপি কবলার, থ্রাস্টি ক্রো, অনেস্ট উড কাটার, dress doesn't make a man great, dove and the ant, এগুলা দেখতে পারো। এছাড়া ওই যে honesty of a young boy, unity is a strength, pipe paper of Hamelin, তারপরে হচ্ছে what is play to one is dead to another, the lion and the bear। এই কয়টা ট্র্যাডিশনাল স্টোরির পাশাপাশি ক্রিয়েটিভ স্টোরি কি কি পড়বা তা তো ভাইয়া বলেই দিলাম। এক্ষেত্রে একটা ব্যাপার নিয়ে তোমরা ওয়ার্ল্ড থাকো, ভাইয়া মোরাল লিখবো কিনা। তাই যে সমস্ত গল্পগুলোর খুবই কমপ্লিট মোরাল আছে তুমি মোরালটা অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট আন্দাজি তুমি কোনো মোরাল ভাইয়া দিবা না, আন্দাজি তোমার মনে হয়েছে দেখে তুমি দিবা না। যদি কমপ্লিট মোরাল থাকে যে না এটা আসলেও এটা দিয়ে এটা বোঝাইছে বা এটা দিয়ে সাধারণত এই মেসেজগুলো কনভে করা হয়, তাহলেই শুধুমাত্র তুমি ইউজ করবা ভাইয়া, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নেক্সট যে আইটেমটা আছে ইনফর্মাল লেটার অথবা ইমেল। এখানে ভাই আমাদের 10 নাম্বার। অলরেডি কিন্তু তোমাদেরকে বিভিন্ন পেইড ব্যাচ বলো বা বিভিন্ন জায়গায় আমি কিন্তু ফরম্যাট গুলো দেখিয়েছি যে ফর্মাল লেটারের উপরেই আমি 3-4 ঘন্টা ক্লাস নিছি তোমাদের ফর্মাল ইনফর্মাল লেটারের উপরে। সো এই ব্যাপারগুলো তোমরা জানো যে ফর্মাল লেটার কিভাবে লেখে, ইনফর্মাল লেটারগুলো লেখার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্রোচটা কি হবে, এগুলা তোমরা অলরেডি জানো। সো তোমাদের আসলে এগুলা বলার কিছু নাই, বাট যারা জানো না তারা যে কোনো বই থেকে একটু ফরম্যাটটা দেখে নিবা, যে কোনো গ্রামার বইতেই তুমি হচ্ছে ফরম্যাটটা পাবা, সেটা দেখে নিবা। তুমি কি কি হচ্ছে ইনফর্মাল লেটার অথবা ইমেল পড়বা। ভাইয়া বিশ্বাস করো আমার এই সাজেশনটা দিতে আমার নিজেরই অনেক কষ্ট হইতেছে, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কোনো দিন পরীক্ষার আগের দিন লেটার কি পড়বো, প্যারাগ্রাফ কি পড়বো এগুলা নিয়ে ওয়ারিড ছিলাম না। অনেক স্টুডেন্ট আছো আমার মতো যারা হচ্ছে এগুলা নিয়ে কোনো দিনই ওয়ারিড না বা হবাও না, বাট যারা আসো ম্যাথস লেভেলে যে ভাইয়া ওয়ারিড আমি ইংলিশ
বানিয়ে লিখতে পারি না, আমার মুখস্থ করতে হয়, তাদের জন্যই ভাইয়া এগুলা। সো এখন প্রথমে আমাদের একটা ইনফর্মাল লেটার অথবা ইমেল আসতে পারে, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে ইংলিশে তোমার প্রফিশিয়েন্ট হওয়া যায়, বা হচ্ছে কিভাবে তোমার ইংলিশকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইমপ্রুভ করতে পারো সেটা আসতে পারে। অ্যাডভাইজিং ইয়াঙ্গার ব্রাদার রিফ্রেইনিং ফ্রম ব্যাড হ্যাবিটস, অর্থাৎ তোমার ধরো ছোট ভাই বা বোনের বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট আছে, স্মোকিং হইতে পারে, অ্যাবিউজ মানে বেশি মোবাইল ফোন চালায়, নেট ফেসবুক এগুলা থেকে কিভাবে দূরে থাকবে সেটা নিয়ে তুমি অ্যাডভাইস দেওয়ার জন্য ইনফর্মাল লেটার ইউজ মানে শিখতে পারো। তারপরে যে কোনো এক ধরনের ব্রিলিয়ান্ট সাকসেস সেটাকে কিভাবে কংগ্রাচুলেট করবে সেটা নিয়ে তোমার ইনফর্মাল লেটার। ধরো তোমার একটা এক্সামে তোমার একটা ফ্রেন্ড কিংবা তোমার ছোট ভাই ফার্স্ট হয়েছে, তার কোনো একটা ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, তুমি তাকে কংগ্রাচুলেট করবা, ঠিক আছে? এইটা একটা টাইপ। আরেকটা টাইপ, তুমি এইচএসসি এর পরে কি করবা, প্ল্যান আফটার এইচএসসি সরি, তোমরা তো এইচএসসি ক্যান্ডিডেট, তো এইচএসসি তোমার পড়াশোনার প্রোগ্রেসটা কিরকম, কি কি করবা সেটা হইতে পারে, প্রিপারেশন নিয়ে একটা হইতে পারে, তারপর তোমার রুটিনটা তুমি চাচ্ছ সেটা নিয়েও একটা হচ্ছে ইনফর্মাল লেটার অথবা ইমেল আসতে পারে। অলরেডি ইনফর্মাল লেটার ইমেইলের কিন্তু তোমাদেরকে ফরম্যাট সহ যাবতীয় সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে ভাইয়া। আচ্ছা, তারপরে আমাদের কি আছে দেখো তো, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি অথবা থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট। অর্থাৎ ধরো তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডের বাড়িতে গেছো, গ্রামের বাড়িতে গেছো বা যে কোনো জায়গায় গেছো, তোমাকে খুব আদর আপ্যায়ন করছে, তারপর তুমি তাকে এই যে একটা চিঠি লিখতেছো, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে কোন একটা ফ্রেন্ডের বার্থডেতে হয়তো বা কোন একটা ফ্রেন্ড তোমার বার্থডেতে গিফট দিছে, তারপর তুমি তাকে থ্যাংক ইউ জানাচ্ছ, এটা হইতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যে কোনো একটা জায়গার সিনিক বিউটি, অর্থাৎ নৈসর্গিক যে সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য কোন একটা জায়গার হইতে পারে, সুন্দরবন হতে পারে, যে কোনো কিছু কুয়াকাটা, সো এগুলা নিয়ে একটা হচ্ছে তোমার ইনফর্মাল লেটার বা ইমেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ধরো আউটডোর গেমস এন্ড স্পোর্টস, এটার ইম্পর্টেন্স নিয়ে হইতে পারে। তারপর হচ্ছে তোমার ছোট ভাইকে ইংলিশ নিউজপেপার পড়তে বলতেছো রেগুলার, এইটা একটা হইতে পারে। আচ্ছা, তারপর তুমি হচ্ছে তোমার কোনো ফ্রেন্ডকে একটা পিকনিকে জয়েন করতে বলতেছো, এটা হইতে পারে। তারপরে তোমার কোনো পেন ফ্রেন্ড অর্থাৎ বিদেশি কোনো বন্ধুকে তোমার দেশটা ভিজিট করতে বলতেছো, সেটাও কিন্তু আমাদের একটা ইনফর্মাল লেটার অথবা ইমেল হিসেবে আসতে পারে। তারপর ধরো হচ্ছে অ্যাডমিশন প্রসিজার অফ ওভারসিজ স্টুডেন্টস, ওভারসিজ স্টুডেন্টস তোমার একটা কোনো বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি নেবে সেটা জানানোর জন্য ইমেল হইতে পারে। তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ইমেল আসতে পারে। মোটামুটি এগুলা পড়ে গেলে হোপফুলি কমন পড়ার কথা, বাট কমন না পড়লে ভাই কেউ দোষ দিও না, কারণ ইংলিশ ফার্স্ট পেপারটা হচ্ছে পুরোপুরি হচ্ছে আমাদের কি বলতো, পুরোপুরি হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়, ঠিক আছে? আমাদের পুরোপুরি ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়, যে ফ্রি হ্যান্ড রাইটিং এ যতটা দক্ষ সেই ইংরেজি প্রথম পত্রে ততটা ভালো করবে। এই জন্যই কিন্তু এইচএসসি হচ্ছে 25-26 জন্য ডেডিকেটেডলি আমি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ চালু করে পড়াচ্ছি, কারণ আমি জানি যে এগুলা যদি কমন না আসে কিভাবে অ্যাপ্রোচটা হবে সেগুলা কিন্তু জানতে হবে। আর এগুলা হচ্ছে একদম তোমার 11th আওয়ার ম্যাটেরিয়াল, ঠিক আছে? যারা সারা বছর পড়ছে তাদের ভাই এগুলা দরকার নেই, বাট যারা একদম শর্ট টাইমে করতে চাও তারা অন্তত এই আইটেমগুলো মুখস্থ না করতে পারলেও তোমার যে কোনো গ্রামার বই থেকে 2 বার করে রিডিং পড়ে যায়, তখন তোমার মধ্যে একটা আইডিয়া জেনারেট হবে এবং তুমি যদি শুদ্ধভাবে ইংরেজি বাক্য লিখে আসতে পারো হোপফুলি তোমার হয়ে যাবে। তো এখন কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। দেখো, আমাদের পার্ট 1 রিডিং এ যে 60 মার্কসটা থাকে, 60 মার্কস কিসে থাকে? ধর আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে 5 মানে 10টা কোশ্চেন থাকে, এখানে আমার হচ্ছে 5 নাম্বার থাকে। এখানে আমার একটা কথা আছে ভাই, এখানে তোমার ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন থাকতে পারে, এজন্য তোমাকে আমি যে প্যাসেজগুলো দিব এই প্যাসেজগুলোর আননোন ভোকাবুলারি তোমার কাছে যেগুলো, সেগুলো যে কোনো বই বা গাইড থেকে তুমি একটু দেখে যাবা, দেখে গেলেই তুমি হচ্ছে পেরে যাবা। এটা তোমাদের জন্য প্রথম উপদেশ। দ্বিতীয় উপদেশ, প্যাসেজ সলভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের আইএলটিএস পরীক্ষা বলো বা বিভিন্ন ধরনের রিডিং বেসড যে পরীক্ষাগুলো আছে, ওই পরীক্ষাগুলোতে আমরা এমসিকিউ দাগানোর আগে আমরা কি করি বলতো, আমরা প্যাসেজটা পড়ার আগে আমরা পুরো এমসিকিউ গুলো পড়ে নিই। অর্থাৎ আমরা প্যাসেজটা, ঠিক আছে, প্যাসেজ কোন প্যাসেজ, তোমরা যারা হচ্ছে সিরিয়াস স্টুডেন্ট আসো তারা তো প্যাসেজ দুই একবার, ধরো নেলসন ম্যান্ডেলা আসলো, দুই একবার তো ইন্টার লাইফে প্যাসেজটা পড়ছো, তাই না? ঠিক আছে, প্যাসেজটা পড়লাম, তুমি বুঝলা যে এই প্যাসেজ নিয়ে আসছে, তো তুমি কোশ্চেনগুলো আগে পড়বা, আচ্ছা এইটা আসছে। তখন তুমি যখন প্যাসেজটা পড়বা, তখন ধরো নেলসন ম্যান্ডেলার কোন একটা সাল 1932, ঠিক আছে, এই একটা সাল নিয়ে একটা কোশ্চেন আসছে, তোমার তখন মাথায় আসবে আচ্ছা 1932 তো আমার প্রশ্ন ছিল,
আমার প্রশ্ন ছিল তখন তুমি প্যাসেজে মার্ক করবে, তাহলে তোমার টাইমটা অনেক কম লাগবে। এটা যারা পড়ছো পড়ো নাই দুইজনের জন্য খুবই হেল্পফুল হবে। তারপরে আমাদের যে কোয়েশ্চেনটা আসে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 15 নাম্বার, এক একটাতে আসে হচ্ছে 3 নাম্বার করে। ভাইয়া এখানে আমরা যেটা করি খুব সহজ একটা কাজ করি, কপি করি পেস্ট করি, কপি করি পেস্ট করি। ভাইয়া দেখো একটা প্রশ্নে 3 নাম্বার, তুমি জাস্ট কপি পেস্ট করলে হবে না, তুমি অন্তত 3টা সেন্টেন্স লেখার চেষ্টা করো, 3 থেকে 4টা সেন্টেন্স লেখার চেষ্টা করো, অন্তত 3টা সেন্টেন্স লেখার চেষ্টা করো। ধরো কোন একটা জিনিস আমরা প্যারাফ্রেজ করে দিতে পারি। প্যারাফ্রেজ অলরেডি অনেকবার শব্দটা বলছি, আমি দেখাইছি একাডেমিক ব্যাচগুলো। ধরো কোন একটা কিছু আমার অ্যাক্টিভ ভয়েসে আছে, সেটাকে আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি। কোনটা আমার সিম্পল ফর্মে আছে, সেটাকে আমি কিসে নিতে পারি, কম্পাউন্ড ফর্মে নিতে পারি। এরকম যে আমাদের যে স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলো ইউজ করে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করতে পারি, কোন একটা ফ্রেজ ইউজ করতে পারি, ঠিক আছে, বা আমার কোন একটা ফ্রেজ ছিল সেটাকে আমি ক্লজে রূপান্তর করতে পারি। এগুলা করে আমি লেখাটাকে একটু চেঞ্জ করতে পারি, একটু প্যারাফ্রেজ ওয়েতে আমরা আগাতে পারি, তাহলে মোটামুটি আমাদের ভালো একটা নাম্বার এখানে ক্যারি করা পসিবল। তারপরে হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। এখন ইনফরমেশন ট্রান্সফার নিয়ে আমার কিছু বলার নেই, এটা খুব ইজি জিনিস, তোমরা জাস্ট এখান থেকে উত্তরগুলো নিবা আর বসাবা, নিবা আর বসাবা, ঠিক আছে। বাট ফ্লো চার্ট নিয়ে আমার কয়েকটা কথা বলার আছে। ফ্লো চার্টে আমরা অনেকেই ভুলটা করি, বাট আমি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু দেখাই দিই। ফ্লো চার্টে দুই ভাবে বক্স করা যায়, এই যে এইভাবে, এটা একটা বক্স, এটা একটা ওয়ে, এটা একটা আমাদের ওয়ে হতে পারে, এটা হচ্ছে আমাদের ওয়ে 1। আরেকটা ওয়ে আমাদের হইতে পারে এইভাবেও হইতে পারে, এইভাবেও আমরা ফ্লোচার্টগুলো লিখতে পারি, ঠিক আছে, এইভাবেও আমরা ফ্লোচার্টগুলো লিখতে পারি। এখানে কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। প্রথম কথা হচ্ছে ভাইয়া ফ্লো সাইন অবশ্যই দিতে হবে। আমাদের কলেজে কিন্তু ফ্লো সাইন না দিলে সুন্দর মতো কেটে দিয়ে এখানে ডাবল জিরো ধরায় দিত। এখন ফ্লো সাইনে এখানে আমরা নাম্বার, এখানে যদি 1 দেওয়া থাকে তাহলে এখানে 2 থেকে শুরু করবা, ঠিক আছে। বাট নাম্বার যদি এখানে কোনো কারণে দেওয়া না থাকে তাহলে করার দরকার নেই। বাট এখানে নাম্বার দেওয়া আছে, বাকিগুলোতে নাম্বার দেওয়া নেই, তাহলে কিন্তু ভুল। এখানে কোনো ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নাই, এখানে কোনো ফুল স্টপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইটা ধরো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হইছে, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এটা হবে ফেয়ার এন্ড লাভলি স্ট্রাকচার, অর্থাৎ এই পাশে ধরো আমার আইএনজি দিয়ে শুরু হইছে, বাকি পাঁচটাও আমি আইএনজি দিয়ে লিখবো। এই পাশে আমার কি জেরান্ড দিয়ে শুরু হইছে, বাকি পাঁচটাও জেরান্ড লিখবো। এই পাশে আমার পার্টিসিপল দিয়ে শুরু হইছে, বাকি পাঁচটাও পার্টিসিপল লিখবো। বা এই পাশে আমার নাউন ফ্রেজ দিয়ে বেশি আসে, বাকিগুলো নাউন ফ্রেজ আমি লিখবো। আর কোনো কাটাকাটি করব না, পেন্সিল দিয়ে বক্সগুলো লিখে ভিতরে কলম দিয়ে লিখবো, ঠিক আছে। এই হচ্ছে আমার ফ্লোচার্ট সম্পর্কে তোমাদের কথাবার্তা। ফ্লোচার্ট নিয়ে অনেক পড়াইছি, হোপফুলি তোমাদের ফ্লোচার্ট নিয়ে সমস্যা হবে না। চলো এখন আমরা আমাদের আর কি কি আছে আমরা যাই। আচ্ছা এই জিনিসগুলো তো ভাই আমি বললাম, ভাই এত কিছু বললেন, এখন ভাইয়া বলেন আমি কোন কোন প্যাসেজগুলো পড়বো। ভাই প্যাসেজগুলো পড়ার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, যে প্যাসেজগুলো জীবনে একবার হইলেও পড়ছো ওগুলা একটু রিভাইজ দাও প্রথমে, ঠিক আছে, ওগুলা রিভাইজ দাও। আর যেগুলো একদমই পড়ো নাই অন্তত শব্দার্থগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করো। পুরো প্যাসেজটা না পড়লেও শব্দার্থগুলো পড়ার চেষ্টা করো। যেরকম আনফরগেটেবল স্টোরি হিস্টোরি, এবার খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আসতে পারে নেলসন ম্যান্ডেলা, এখানে স্টার মার্ক দেয়া আছে টু উইমেন থেকে। আবার ভ্যালেন্টিনা টেরেসকোভাটা খুবই ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ড্রিম থেকে আসতে পারে। আবার ড্রিম পয়েম যেগুলো আছে সেগুলোর সামারি থেকে ঢাবিতে প্রায় কোশ্চেন আসে, এখান থেকে একটা সামারি চলে আসতে পারে। আই হ্যাভ এ ড্রিম থেকে কোশ্চেন আসতে পারে। এগুলা কিন্তু তোমার কয়েকটা জিনিসের জন্য, এমসিকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার, ফ্লোচার্ট, সামারি, এই চারটা আইটেমের জন্য এই যে আমার প্যাসেজটা আছে এটা তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও এখানে, ঠিক আছে। সো এই জিনিসগুলো পড়বা, আমি অযথা রিডিং করে তোমাদের সময় নষ্ট করলাম না। তো এই যে 17টা প্যাসেজ দেওয়া আছে তার মধ্যে থেকে যে জায়গায় এই যে এরকম মার্কগুলো দেওয়া আছে, এই মার্কগুলো আগে হচ্ছে পড়বা, আগে হচ্ছে পড়ে তারপরে সময় পেলে অন্যগুলা দেখবা। আমি সাজেস্ট করবো সবগুলাই পড়ার জন্য, ঠিক আছে, বা যেভাবে আসো রিভাইজ স্ট্র্যাটেজিটা ওইভাবে আমাদেরকে সেট আপ করার জন্য। এরপরে আসো ভাই আমাদের জাতীয় সমস্যা, রিঅ্যারেঞ্জ দিয়ে শুরু করি। 10টা নাম্বার ভাই কিভাবে লিখবো, এই যে আমাদের সময় আমরা এইভাবে লিখছি, এই যে এইভাবে বক্স করে ধরো 1 2 3 4 এইভাবে লিখছি। আবার অনেকে আসো এইভাবেও লেখো। এখন এটা তোমাদের কলেজের উপর ডিপেন্ড করে, আমরা বক্স করে লিখতাম আর কি, ঠিক আছে। এখন অনেকের প্রশ্ন থাকে ভাইয়া স্টোরিটা কি তুলে দিব নিচে। আমি যে কাজটা করতাম প্রথমে এইভাবে লেখা আসতাম, লেখা আসার পরে আমি জায়গা রাখতাম, ধরো এখানে জায়গা রাখতাম,
পরে সব শেষ করে এসে তাড়াতাড়ি করে লিখে দিতাম। সো এই প্যাসেজটা যদি মানে পুরাটা আবার এখানে সাজায় লিখতে পারো, এটা সাজেস্টেড, লিখলে খারাপ না, ভালো হয়। সো রিঅ্যারেঞ্জের জন্য ভাই আমার আসলে কিছু বলার নেই, কারণ রিঅ্যারেঞ্জ জিনিসটা কোনো সাজেশন দিয়ে কেউ কমন ফালাইতে পারবে না। হ্যাঁ, যদি বোর্ড কোয়েশ্চেন রিপিট করে ওটা অন্য হিসাব। সো তোমরা একটা কাজ করতে পারো, অন্তত লাস্ট 3টা বোর্ড আমি সবসময় সাজেস্ট করি 16 থেকে 23। বাট এখন যদি তোমাদের 16 থেকে 23 দেখার টাইম না থাকে, আমাদের তো 20-এ পরীক্ষা হয় নাই, 19-এ পরীক্ষা হয়েছে, 22-এ হয়েছে, 23-এ হয়েছে, অন্তত এই তিনটা বোর্ড তোমরা একটু দেখে যাও, এই 3টা বোর্ডের কোশ্চেনগুলো দেখে যাও। এখন রিঅ্যারেঞ্জটা তোমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। এই যে প্রথম পত্র এত ভালোভাবে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের রিলেশন কি, কিভাবে একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স আসছে, প্রত্যেকটা সেন্টেন্স এই যে তোমাদেরকে আমরা বিশ্লেষণ করে পড়িয়েছি, অ্যাটলিস্ট আমি পড়িয়েছি। সো তোমাদের মধ্যে যারা পড়ছো তাদের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে যে এই লাইনটার পরে এই লাইনটা কিভাবে আসছে, এইটার পরে এটা কিভাবে আসছে। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা কাজে লাগাইতে হবে। যারা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা নাই তারা ভাই এই মুহূর্তে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। তারপরে হচ্ছে আমাদের ক্লজ টেস্ট উইথ ক্লুজ, অর্থাৎ ক্লুজ দেওয়া থাকবে, সেখানে আমি এনে বসাবো। ভাই এটাও আমার সেম উপদেশ, অ্যাটলিস্ট লাস্ট 3টা বোর্ডেরটা করো। এটাও ভাই আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আমরা প্যাসেজের বইয়ের প্যাসেজগুলো যত ভালোভাবে বুঝবো, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হবে এই সমস্ত জায়গায় আমাদের অ্যাপ্লাই করতে তত ইজি হবে। দুইটার জন্য একই কথা। সো এগুলো একটু হচ্ছে প্র্যাকটিস করো, ঠিক আছে? এই তো আমি হচ্ছে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বললাম। আর আমার কয়েকটা কথা আছে। প্রথম কথা হচ্ছে প্যানিক করা যাবে না। ফার্স্ট পেপারে সাধারণত আমাদের কমন পড়বে এটা চিন্তা করাটাই কেমন একটা জানি, তাও সর্বাধিক যাতে কমন পড়ে সেভাবেই তোমাদেরকে সাজেশনটা দেওয়া। এগুলো আগে ভালোভাবে কমপ্লিট করো, তারপর সময় পেলে অন্যগুলা লিখবা। তো এখন আমাদের ফার্স্ট পেপারটা কিন্তু পুরোটাই হচ্ছে রিটেন বেসড। এখন তুমি ভাই রিটেনে যদি ভালো না হও, তোমাকে আমি কেন ভাই, কেউ তোমাকে পড়ায় পারবে না। সো যারা ফাঁকিবাজি করছে এখন কিচ্ছু করার নেই, অ্যাটলিস্ট মানে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসিটা ঠিক রাখো, ঠিক মতো গ্রামারটা অ্যাপ্লাই করে সেন্টেন্সটা ঠিক মতো লেখো, এটা একটা কথা। আর উল্টাপাল্টা কিছু লেখো না, যতটুকু চাইছে যা চাইছে ওভাবেই লেখো। আসলে ওই পেজ গুণে নাম্বারটা এগুলা ভাই খুবই ওল্ড কনসেপ্ট, ঠিক আছে? ওগুলা থেকে আমাদেরও বের হয়ে আসবে, তবে টিচাররাও হোপফুলি বের হয়ে আসছে। সো ওগুলার দিকে বেশি একটা মাথা ঘামানো যাবে না। আর সবার জন্য শুভকামনা রইল, প্রথম পত্র পরীক্ষাটা খুব ভালোভাবে দাও। প্রথম পত্র যাই হোক, দ্বিতীয় পত্র আমাদের খুব ভালোভাবে দিতে হবে, কারণ কি দ্বিতীয় পত্রতে 92 বা 93 পাওয়া খুবই ইজি। কারণ 60 নাম্বার হচ্ছে গ্রামারের, 60-এ যদি তুমি 60 পাও, অ্যাটলিস্ট 58 পাও, তাও তোমার 90+ নাম্বার থাকে। সো ওইভাবে আমাদের বেস্ট ইফোর্টটা, আমাদের একদিন আছে, আমরা বেস্ট ইফোর্টটা যতটুকু পারি আমরা ইংরেজি প্রথম পত্রে দিই, তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। তো ভালো থাকো সবাই, সবারকে হচ্ছে বেস্ট অফ লাক। দেখা হবে আবার নতুন একটা সেশনে।